ফাঁস হওয়া নথিতেই উঠে এসেছে চাঞ্চল্যকর দাবি। বিদেশি কূটনীতিকের বাসায় বসেই নাকি ঠিক হয়েছিল একটি দেশে সরকার পতনের ছক, আর সেই পরিকল্পনার ভেতরে খবর পৌঁছে দিচ্ছিলেন দেশের এক প্রভাবশালী ব্যক্তি। কতটা সত্য আর কতটা রাজনৈতিক বয়ান জানতে শেষ পর্যন্ত দেখুন। বাতিঘর ৭১ চ্যানেল থেকে আমি মনিরুজ্জামান মিলন আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা জানিয়েছিলাম কিভাবে আর্মিরা শেখ হাসিনা সরকার পতনের সাথে জড়িত ছিল। নর্থ ইস্ট নিউজের সেই প্রতিবেদন নিয়ে আজকের একটি পর্ব আপনাদের সামনে তুলে ধরছি। আজকের পর্বটি সাজানো হয়েছে কিভাবে বিদেশি কূটনীতিকের বাসায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের ষড়যন্ত্র হয়। চলুন শুরু করা যাক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে কাজ করছে দীর্ঘমেয়াদী এক বেসামরিক, সামরিক, সিভিল মিলিটারি ছক। আর এই পরিকল্পনার বীজ বোনা হয়েছিল খোদ মার্কিন কূটনীতিকের বাসভবন ও নেপালের একটি রিসোর্টে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াড জোটে যোগ দিতে তৎকালীন শেখ হাসিনা সরকারের অস্বীকৃতি এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এই পট পরিবর্তনের প্রধান কারণ হিসেবে কাজ করছে বলে সম্প্রতি ফাঁস হওয়া কিছু নথিতে দাবি করা হয়েছে। আজকের প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে বিদেশি একটি কূটনীতিকের বাসায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের পতনের ছক কষা হয়েছিল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যে কাজ করেছে দীর্ঘমেয়াদী এক বেসামরিক, সামরিক, সিভিল মিলিটারি ছক। আর এই পরিকল্পনার বীজ বোনা হয়েছিল খোদ মার্কিন কূটনীতিকের বাসভবন এবং নেপালের একটি রিসোর্টে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়াডে যোগ দিতে তৎকালীন শেখ হাসিনা সরকারের অস্বীকৃতি এবং চীনের সঙ্গে অতি ঘনিষ্ঠতা এই পট পরিবর্তনের প্রধান কারণ হিসেবে কাজ করেছে বলে সম্প্রতি ফাঁস হওয়া কিছু নথিতে দাবি করা হয়েছে। ফাঁস হওয়া এসব নথিতে তথ্যের ভিত্তিতে প্রণীত প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঘন ঘন ঢাকা সফরের প্রধান লক্ষ্যই ছিল এই রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের নীলনকশা বাস্তবায়ন, গোপন বৈঠক ও অন্তর্বর্তী সরকারের রূপরেখা। নথির তথ্য অনুযায়ী ২০০৭-৮ সালের অসমাপ্ত -2 ফর্মুলার উপর ভিত্তি করেই বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী ও অনুগত অরাজনৈতিক সরকার গঠনের পরিকল্পনা করা হয়। ২০২৩ সালের ঢাকায় মার্কিন কূটনীতিক হেরেন লা ভেইভের বাসভবন এবং নেপালে বাংলাদেশের বংশোদ্ভূত মনিকা চৌধুরী মালিকানাধীন একটি রিসোর্টে একাধিক গোপন বৈঠক করা হয়। বৈঠকগুলোতে হেরেন লা ভেইভ ও তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছাড়াও অনেক বাংলাদেশি নাগরিক উপস্থিত ছিলেন। আর পরবর্তীতে ২০০৪ সালে ৮ আগস্ট গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা হিসাবে নিয়োগ পান। পিটার হাস ও ডোনাল্ড লু মূলত বাংলাদেশের সামরিক ও বেসামরিক নেটওয়ার্কের সঙ্গে মিলে এই সরকার পরিবর্তনের সমন্বয় করেন। বয়ান তৈরি ও সাংবাদিক নাইমুল ইসলাম খানের ভূমিকা। সরকার পরিবর্তনের এই ছকে গণমাধ্যম ও সুশীল সমাজের একটি অংশকে ব্যবহার করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। ডোনাল্ড লুর নির্দেশনায় রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষাবিদ আলী রিয়াজকে গণমাধ্যম ব্যক্তিদের মাধ্যমে জনমত গঠনের দায়িত্ব দেন। এমনকি শেখ হাসিনা সরকারের ভেতরে খবর রাখার জন্য নাইমুল ইসলাম খানকে প্রেস সেক্রেটারি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। নথিতে দাবি করা হয় সরকারের অতি গুরুত্বপূর্ণ ও অভ্যন্তরীণ তথ্যগুলো নির্দিষ্ট মহলে পৌঁছে দেওয়ার কাজ করতেন তিনি। পাশাপাশি গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এর অভিযোগ প্রচারে কাজ করে আদিলুর রহমান শুভ্র অধিকার এবং সানজিদা তুলির মায়ের ডাক। অন্যদিকে আলোকচিত্রী শহীদুল আলম এবং ফরহাদ মজহারের মতো ব্যক্তিরা বিভিন্ন রাজনৈতিক বামপন্থী ও ছাত্র সংগঠনের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী এবং রাষ্ট্র সংস্কার এর আকর্ষণীয় ধারণা ছড়িয়ে দেওয়ার কাজ করেন। ভূ রাজনৈতিক ও কৌশলগত দ্বন্দ্ব। বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে গেলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্রবিন্দু নির্মাণে যথাক্রমে রাশিয়া ও জাপানের সহায়তা নেন। যুক্তরাষ্ট্র এর বিপরীতে তাদের চীন বিরোধী নিরাপত্তা বলয় কোয়াডের যুক্ত হতে চাপ দিলে শেখ হাসিনা আঞ্চলিক ভারসাম্যের কথা বলে তা প্রত্যাখ্যান করেন। নথিতে আরও দাবি করা হয়েছে মিয়ানমার ও বাংলাদেশ কক্সবাজার অঞ্চলে রোহিঙ্গা সংকটের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি খ্রিস্টান ইহুদি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেছে। ভারত, মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে মুক্তিযোদ্ধা তকমা দিয়ে আন্তর্জাতিক একটি নেটওয়ার্ক তৈরি করা হয়, যার সঙ্গে সাবেক কয়েকজন বাংলাদেশি সেনা কর্মকর্তাও জড়িত ছিলেন। সামরিক বেসামরিক যোগসূত্র ও ডক্টর খলিলুর রহমান। ২০০১ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর খলিলুর রহমান। এই পট পরিবর্তনের অন্যতম প্রধান কুশলীলব ছিলেন এই খলিলুর রহমান। ডক্টর ইউনূসের সহায়তায়
জাতিসংঘের প্রভাবশালী কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট, ক্লিন্টন ফাউন্ডেশন এবং জাতিসংঘের শীর্ষ পর্যায়ের গভীর সম্পর্ক গড়ে তোলেন। জানা যায়, রামুর সেনানিবাসে জাতিসংঘের মানবিক করিডোর ও শান্তির রক্ষী ঘাঁটি স্থাপনের জন্য ডক্টর ইউনূস ও ডক্টর খলিলুর রহমানের উদ্যোগ নিলেও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাতে ঘোর আপত্তি জানান। তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দেন, সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করা যাবে না এবং এ ধরনের সিদ্ধান্ত কেবল নির্বাচিত রাজনৈতিক সরকারের এখতিয়ার। বর্তমান পরিস্থিতি ও মার্কিন দূতের সাক্ষাৎ। নদীতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের 2026 সাল চিত্র উঠে এসেছে। বর্তমানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে এবং ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গত 13 এপ্রিল 2026 বাংলাদেশে নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে প্রায় দীর্ঘ 2.5 ঘন্টা বৈঠক করেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান, ইলিশ মাছ খাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সূত্রের মতে, মধ্যপ্রাচ্যে ইরানকে নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই ফের দক্ষিণ পূর্ব এশিয়ার নজর দেবে এবং বাংলাদেশকে সামরিক চুক্তি, আকসা ও জিসিপিওতে সই করার জন্য চাপ প্রয়োগ করবে। তাহলে কি আমেরিকা নতুন কোনো ছক নিয়ে আবার হাজির হচ্ছে, বা নতুন কোনো এজেন্ডা অথবা ডিপ স্টেট কি আবারও নতুন কোনো ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির হবে? জানতে হলে চোখ রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।